শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংলাপ অনুষ্ঠানে। 29 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতা নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তিনি লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও এখনোই অর্থাৎ দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি কোনো বাধা নেই, বরং দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ব্যবস্থা করে দিবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আজকেই একদিনের মধ্যে দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই। তবে বিএনপি নেতারা বলছেন শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উপস্থাপন বিষয়েও নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য হঠাৎ করে সামনে আসে গতকাল। তারেক রহমানের দেশে ফেরা আর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। এটা বেশ আলোচিত বিষয়। সবকিছু ছাপিয়ে সামনে যে বিষয়টা আসছে, মায়ের এমন অবস্থায় তারেক রহমান কেন দেশে ফিরছেন না, বাধাটা কিসে, এই বিষয়টা বেশি উঠে আসে দর্শক। তাই আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি তারেক জিয়ার ফেরায় বাধা কিসে। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন হেলেন জেরিন খান, সাবেক এমপি ও শিক্ষা বিষয়ক সহ সম্পাদক বিএনপি। হেলেন জেরিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শাহরিয়ার কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম তারেক জিয়ার ফেরায় বাধা কিসে। যেহেতু বিএনপির একজন নেত্রী আমাদের সাথে আছেন, সাবেক এমপি, তার কাছ থেকে একটু শুনে আসতে চাই আসলে। জেরিনাপা, একেবারে আপনি নিজেও জানেন, সারা দেশের মানুষেরও একই প্রশ্ন, একটাই প্রশ্ন, যে মা অসুস্থ, মুমূর্ষ, সারা দেশের মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠা আছেন, খালেদা জিয়া সুস্থ আছেন কি সুস্থ নেই তার প্রতিনিয়ত খবর নিচ্ছেন দেশের মানুষ, প্রতিটি দেশের প্রতিটি মানুষ। এমন একটি অবস্থায় তারেক রহমান দেশে ফিরছেন, তার আবার আবেগঘন স্ট্যাটাস, তিনি বলছেন অবারিত নয় তার এখানে ফেরা, তার একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টা কি আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক হিসেবে যাকে নিয়ে এসছেন তাকে, এবং শুধু দর্শকদেরকে শুভেচ্ছা। এই বিষয়টি আলোচনা করতে গেলে আমি একটু পেছনে যেতে চাই। আমি 91-এ যখন আপনারা জানেন যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে শাহাবুদ্দিন সাহেবের অধীনে যে নির্বাচনটি হয়েছিল, সেই 91-এর নির্বাচনে আমার মনে আছে, মানে এই জায়গা থেকে আমি আমার আজকের আমাদের জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি যেখান থেকে দেখেছি সেই জায়গা থেকে আমি বলতে চাই। তো ওই 91-এর ওই নির্বাচনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী পরিচালনার দায়িত্বে ছিলেন, এবং তখন আমি ইডেন কলেজের ছাত্রদলের নেত্রী, এবং ইডেন কলেজের তার কিছুদিন পরে আমি নির্বাচিত ভিপি হই। কিন্তু আমি ছাত্রী নেত্রী হিসেবেই আমাদের দায়িত্ব পড়েছিল যে ঢাকা শহরে যে বিভিন্ন আমাদের যে ক্যান্ডিডেটটা ছিল, সেখানে নির্বাচনী প্রচারণায় আমরা এই ইডেন কলেজ থেকে একটা বৃহৎ দল, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের মূল অফিসটা ছিল গুলশানে, তা আমরা ওই বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করে তারপরে রিপোর্ট ওখানে দিতাম। তখন থেকেই আমি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে খুব কাছে থেকে দেখেছি। পরবর্তীতে ধরেন আমি 2001-এ উনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব, তখন 91 থেকে 96 পর্যন্ত, তখন আমি মাদারীপুর জেলা বিএনপির আমি ছিলাম সাধারণ সম্পাদক। তো যেহেতু আপনি জানেন যে উনি এই 91 মানে 2001 থেকে 2006 পর্যন্ত উনি এই বিভাগ মানে এই জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করবার জন্য তৃণমূল পর্যায়ে তিনি জেলা, উপজেলা, পৌরসভা এই জায়গায় প্রতিনিধি সভা করেছেন, এবং এই প্রতিনিধি সভাগুলো সাকসেসফুল করার জন্য আমিও জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত ছিলাম। সেই কারণে খুব সরাসরি তার সাথে আমাকে যোগাযোগ করতে হতো, আমি খুব কাছ থেকে দেখেছি। এর পরবর্তীতে 111-এর জায়গাটা আমি আসতে চাই। 111-এ আমাদের এই প্রেরণেতাকে আমরা দেখলাম যে তাকে কোনো কারণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হলো, এবং পরবর্তীতে তাকে যখন কোর্টে হাজির করতো
সেই সেই সময় ওই জায়গাতে তখন আমি ধরেন 2001-এ আমি তো সংরক্ষিত আসনের এমপি হয়েছি। তো এর পরবর্তীতে এই 111 আসলো। সে কারণে নারীদেরকে সুসংগঠিত করে আমরা কিন্তু শত প্রতিকূলতার মধ্যে, তখন ম্যাক্সিমাম সময় রাজনীতি বন্ধ ছিল, কিন্তু আমাদের রাজনীতি বন্ধ ছিল না। আমরা দেখা যেত আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিংবা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আরাফাত রহমান কোকো, এদেরকে যখনই কোর্টে, জজ কোর্টে, স্পেশাল কোর্টে যেখানে নিয়ে আসা হতো, আমরা কিন্তু ওখানে ছুটে যেতাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান খুব মানে স্বাভাবিকভাবেই আসছিলেন। হঠাৎ একদিন দেখি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হাঁটতে পারতেছেন না, মানে 2 পুলিশের কাঁধে চড়ে তাকে এমন করে নিয়ে আসছে, মানে কোকাচ্ছেন এবং সেই করতে পারছেন না, মানে হাঁটতে পারছেন না। তখন তো আমরা মানে ওখান থেকে ওই যতটা চিৎকার টিৎকার করা দরকার সেটা করছি। পরবর্তীতে আমরা দেখলাম কোর্টে যে স্টেটমেন্ট দিচ্ছিলেন না, এটার সাথে কিন্তু রিলেটেড, সেই কারণে আমি বলছি কোর্টে যেটা তিনি স্টেটমেন্ট দিলেন সেটা হলো তাকে মানে ঝুলিয়ে প্রচন্ড নির্যাতন করেছে এবং তাকে ওখান থেকে ফেলে দিয়েছে, তাকে মূলত মেরে ফেলবার জন্য। আল্লাহ রাখে আল্লাহ মারেকে, ওরকম একটা তিনি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমি এই প্রসঙ্গগুলো এই জন্য আনছি যে তারপরে তিনি তো স্টেটমেন্ট দিলেন যে তাকে মেরে ফেলার জন্য এটা করেছে, এবং সর্বশেষ তাকে যখন প্যারোলে তিনি যখন বাংলাদেশ থেকে লন্ডনে গেলেন, ওই দিন আমার সৌভাগ্য হয়েছিল মানে আপনার এয়ারপোর্টে খুব লিমিটেড, মনে হয় 5 থেকে 10 জন সর্বোচ্চ নেতা হবে যারা ওই এয়ারপোর্টে যেতে পেরেছিল। আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমি সচক্ষে তাকে দেখেছি। তার শরীরে কোনো মাংস ছিল না, শুধু হাড় ছাড়া। তো এই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এত নির্যাতন করেছে, এবং আরাফাত রহমান কোকো ভাইকে তো তার যে অকাল মৃত্যু, সেটা কিন্তু এই নির্যাতনের কারণে। আজকে যে স্ট্যাটাস দিয়েছেন, এই স্ট্যাটাসের মধ্যে দিয়ে তিনি তো মানে স্পষ্ট অনেকটা করেছেন, এবং তার মুখ থেকে শুনলে আরো স্পষ্ট আপনারা শুনতে পারবেন। কিন্তু আমি এই পেছনের এইগুলা টেনে নিয়ে আসলাম এই কারণে যে এখন বাংলাদেশে জীবনের সংখ্যা আছে, এটার জন্য অবশ্যই ডেফিনেটলি আপনি দেখেন আইন শৃঙ্খলা এখনো কিন্তু আনকন্ট্রোল, এখনো কিন্তু আপনি দেখেন যেখানে সেখানে হত্যা হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, এবং আইন শৃঙ্খলা এবং আমাদের পুলিশ প্রশাসন ভালো না, সেই কারণে কিন্তু এখন পর্যন্ত সরকার হয়তো তার স্ট্যাটাসের কারণে এখন বলছেন যে নিরাপত্তা দিবেন। এখন নিশ্চয়ই তিনি এই সরকার যে নিরাপত্তা দিবেন সেটাকে নিশ্চয়ই তিনি চিন্তা করবেন, সেই ব্যাপারে চিন্তা হ্যাঁ অবশ্যই না। এইটাও আমি বলতে চাই এখানে যে আমরা কিন্তু খুব জানি যে আমাদের যেহেতু আমরা একটা সিনিয়র পর্যায়ে চলে আসি, আমাদের যখন কেন্দ্রীয় পর্যায়ের আলোচনা হয় তখন কিন্তু আমরা বারবার করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে আমরা বলি, কারণ আমরা কিন্তু আতঙ্কিত। আমরা জানি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের জীবন চরম হুমকির মুখে, নিরাপদ নয়। এই জন্য দলের পক্ষ থেকে কিন্তু অবশ্যই আমরা কিন্তু বারবার করে বলি যে যতক্ষণ পর্যন্ত মানে এখানকার সম্পূর্ণ নিরাপত্তা আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না। এটাই কিন্তু দলের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শাহরিয়ার। যদি আমারও যে আপনার কাছে জানা ইচ্ছে, আসলে উনি বলছেন যে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো না, খুন হত্যা, গুম তো না, খুন হত্যা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এমন অবস্থায় তিনি নিরাপত্তার সংখ্যায় আছেন, কিন্তু সরকার বলছে নিরাপত্তার সংখ্যা নেই, তার জন্য তাকে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে। আপনি কি মনে করছেন আসলে কোন জায়গায় প্রতিবন্ধকতাটা বা তারেক রহমান না আসা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, আপনাদেরকেও সালাম এবং শুভেচ্ছা। বিশেষ করে আজকে বেগম খালেদা জিয়া আপাত বললেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব দল মত সবকিছুর ঊর্ধ্বে। তার এই ঊর্ধ্বে ওঠার পিছনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া তাকে কোনোদিন পারচেস করতে পারেনি। ইন্ডিয়া কোনোদিন তাকে পারচেস করতে পারেনি। তো যেহেতু ইন্ডিয়া তাকে পারচেস করতে পারেনি, সেজন্যেই সে সন্তান হারা হয়েছে, সে জেলখানায় পয়জন্ড হয়েছে, এবং আজকে এই অবস্থায়। কেন এই কথাটা বললাম একটু বোঝেন। দেখেন তারেক জিয়া উনি একটা দল করেন, উনি ফিরে আসবেন কি আসবেন না সেটা ওনার দলের ভালো জানতে পারবেন, আমি জানতে পারবো না। তবে আমি একজন সন্তান হিসেবে বলতে পারি যে আজকে বেগম খালেদা জিয়া যে অসুস্থ, তাতে তারেক জিয়ার চেয়ে মায়া আর পৃথিবীর কারো বেশি হবে না, কারো বেশি হবে না।
এবং কথাও তো না, এ থাকবে না, এটাই স্বাভাবিক। এবং যে যত কথাই বলুক যে ওনার নিরাপত্তায় এই জিনিসগুলো আমি এইভাবে দেখি না। আমি কিভাবে দেখি সেটা একটু দেখি। প্রথম কথা যে আপা যে বললো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে আপনি ইলেকশন করবেন কিভাবে আর 2 মাস পর? তো আমার কাছে মনে হচ্ছে এই যুক্তিটা একটা খোরা যুক্তি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আল্লাহর ইচ্ছা অনেক ভালো আছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। আর এই বিচ্ছিন্ন ঘটনাটাও এটা আমি বয়ান, যাতে এই যে বলতেছে মব কালচার, আসলে আই ডি নট সি এনি মব মব বলে যাতে ইলেকশনটাকে বাধাগ্রস্ত করা। আমার এটা একদম একান্তই ব্যক্তিগত মতামত, আবার বলেছি একান্তই ব্যক্তিগত মতামত। বিএনপিতে হয়তোবা ইন্ডিয়ান চর আছে, বা ইন্ডিয়া ভাবতেছে যে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে যদি মাইনাস করা যায় বিএনপি থেকে, তাহলে হয়তো বিএনপিকে তারা কন্ট্রোল করতে পারবে। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতেছি। এবং এটা যদি হয়ে যায় তাহলে তারেক জিয়ার জীবন কখনোই আশঙ্কামুক্ত হবে না। আপনি বলতে চাচ্ছেন দলের ভিতরে ইন্ডিয়ান চর আছে, যার কারণে ইন্ডিয়ান এজেন্ট থাকতে পারে, আছে, আমি এই কথা বলতেছি না, আবার থাকতে পারে। কারণ আমি আজকে সকালবেলায় একটা পড়লাম, এই পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান টাইমস না, ইন্ডিয়ার একটা কলাম পড়লাম, বোস বলে একজন লিখছে, এবং সে এখানে লিখছে যে ইন্ডিয়া বহু চেষ্টা করছে বেগম খালেদা জিয়াকে পারচেস করার, এবং তারেক জিয়াকেও অনেকভাবে চেষ্টা করা হয়েছে, তাকেও ভয় ভীতি থেকে শুরু করে সব কিছু দেখানো হয়েছে। কিন্তু যেহেতু সে জিয়াউর রহমানের সন্তান এবং বেগম জিয়ার সন্তান এবং বেগম জিয়া জীবিত, সেই জন্যে তারেককে কোনোদিন ইন্ডিয়া তাদের মতো করে পাবে না। এবং এই দলে হয়তো অনেকের, যেমন আমরা দেখলাম যে 5-6 জন লোকের নাম আসছিল যারা শেখ হাসিনার সাথে নিয়মিত দেখা করত, যে এই এলিগেশনগুলো সত্য হলে মনে হবে যে এই দলের মধ্যে ইন্ডিয়ান কিছু আছে। কেন এই কথাটা বললাম? আজকে তো 2টা পার্টি, জামাত এবং বিএনপি। জামাতকে তো কোনোভাবে ইন্ডিয়া নিতে পারবে না, এটা তো মানে এটা তো সত্য কিছু নাই। তাহলে বিএনপিকেও যদি না নিতে পারে, তাহলে বাংলাদেশে এই যে ওনার যে 15 বছর আমাদেরকে যে একটা কি বলবো প্রভিন্সের মতো শাসন করলো, এই শাসন করার জায়গাতে জামাতের তো অভিযোগ আছে, জামাতের যে আন্দোলন এখন করছে 5 দফা দাবিতে, তারা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করার একটা চক্রান্ত করছে, এরকম অভিযোগ। এই উত্তর দিচ্ছে আপনাকে। তার আগে একটুকুন খালি বলে নিয়ে জামাতের ওখানে যাচ্ছে। তাহলে বেগম জিয়া এবং তারেক রহমান এই 2টা ইন্ডিয়ার জন্য একটা হেডেক। এবং এই জন্যই দেখেন আর একটা জিনিস, আজকে কিন্তু প্রজ্ঞাপন হয়ে ওনাকে এসএসএফ এর সিকিউরিটি দেওয়া হচ্ছে। আগে যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি উনি 2টা পুলিশের বেশি কিন্তু পাইতেন না, এখন এসএসএফ দিচ্ছে। তার মানে কি গভর্নমেন্টও রিয়ালাইজ করছে যে না, হিজ লাইফ ইজ অ্যাকচুয়ালি ইন ডেঞ্জার। এবং আপনি আর একটা জিনিস দেখবেন, আজকে কিন্তু ডিওএইচএস এর একটা বাড়িতে রেড দেওয়া হয়েছে, যেখানে অনেক কিছু হার্ড ডিস্ক পাওয়া গেছে, এবং বলা হচ্ছিল ওখানে রয়ের একটা কোনো কাজ চলতেছিল, যেটা আমাদের ইন্টারনাল মানে নিরাপত্তা জানতে পেরে ওরা ওখান থেকে লোকজন চলে গেছে, কিন্তু হার্ড ডিস্ক সব ক্র্যাক করে রেখে গেছে। সো তার জীবন নিরাপদ না। কারণ এই জিনিসটা যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য যে বিএনপি বৃহৎ দল, আগামীতে সে ক্ষমতায় যেতে পারেন এই ধারণা অনেকেই করতেছেন, এবং গেলে উনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে ওনাকে যদি হাত করতে না পারে ইন্ডিয়া, তাহলে তো বাংলাদেশ যেভাবে আজকে নতুন সূর্যোদয় হয়েছে নতুন সনদের উপরে, সেই জায়গায় চলে যাবে। সো এতটুকুনি হচ্ছে আমার তারেক জিয়া সম্পর্কে অবজারভেশন। আপনি যেটা বললেন জামাতে ইসলাম সম্পর্কে, দেখেন জামাতে ইসলাম 2011 সাল থেকে জামাতের যত নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং একটা গল্প শুনে আপনাকে, গল্পটা আমি পরে শুনি। আমি একটু প্রশ্নটা, কারণ আমার কাছে সময় খুবই কম, প্রশ্ন অনেক। হেলেন জেরিন খান, এটা শোনা যায় যে দেশের ভেতর একটি শক্তি আছে যারা চায় না তারেক জিয়া দেশে আসুক। আপনিও কি তাই মনে করেন না? যেহেতু বেহেশত শাহরিয়ার বলছেন আপনার দলের মধ্যে ইন্ডিয়ান চর থাকতে পারে, এরকম একটি কথা অভিযোগটা তুলেছেন আপনি তো কেন্দ্রীয় নেতা এমপিও ছিলেন। ব্যারিস্টার সাহেবের কথার উত্তরে আমি এটাই বলবো যে এই ধরনের কোনো কিছু বিএনপিতে নাই। কারণ বিএনপি দীর্ঘ 17 বছর, দেখেন আর কত পরীক্ষা দিবে দলের নেতা কর্মীরা, 17 বছর কত না চেষ্টা করেছে। শেখ হাসিনাকে বস্তা ভরা হাজার হাজার কোটি টাকা দিয়ে এক একজন নেতাকে কেনার চেষ্টা করেছে। তখন তো শেখ হাসিনাকে পরিচালনা করতো ইন্ডিয়া।
উনি এরকম ধারণা, এরকম বিএনপির বিভ্রান্ত করার জন্য অনেকে অনেক ধরনের, কিন্তু আমি একজন ফিল্ড লেভেলের, আমি একজন এই দলের প্রায় 40 বছর রাজনীতি করি, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি আমার নিজের চোখে দেখা কত হাজার কোটি টাকা দিয়ে এক একজন বছরের পর বছর জেল খাটেছে, ডান্ডা বেরি পড়েছে, ফাঁসি ছেলে থেকেছে, তারপরে একজন নেতা বিএনপির বিরুদ্ধে যায় নাই। আর এর চাইতে বড় পরীক্ষা কি বিএনপির হতে পারে, কোনো দলের হতে পারে? এই ধরনের প্রশ্ন। তবে হ্যাঁ, এই যে এই চরের কথা বললেন, বিএনপিতে নাই কিন্তু এই দেশে আছে। এখন আমরা এটা বুঝি, এটা ধরেন এখন পৃথিবী হলো গ্লোবাল ভিলেজ। আপনারা জানেন যে এখন একটা দেশ আরেকটা দেশকে ডমিনেট করতে চায়, একটা দেশ আরেকটা দেশের ব্যবসা বাণিজ্য নিতে চায়। এবং অতীত দিনে তো আমরা দেখেছি এখানে একটা পুতুল সরকার করে, যারা 2014, 2018, 2024-এর এই যে বিনা ভোটে কিংবা আমিডামি ভোটে কিংবা 18 সালের রাত দিনের ভোটটাতে, এটার তো সহযোগিতা ইন্ডিয়াই করেছে। তো তারা তো এখনো তৎপর আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। সেই কারণে আমি বলবো যে তারা যেহেতু এখনো তৎপর আছে, এখনো আওয়ামী ফ্যাসিস্টরা চলে গিয়েছে কিন্তু তাদের পেতার তারা তো বাংলাদেশে রয়েই গিয়েছে। তো এখনো কিন্তু তারা এখনো প্রশাসনে কিন্তু তারা তো বলতবিয়েতে আছে। এখন তারা আবার পুনরায় তারা বলতবিতে আসতে পারে, তারা পুনরায় তাদের ক্ষমতা ফিরে পেতে পারে। তো সেই ধরনের তো অ্যাক্টিভিটিস এখনো বিদ্যমান, যেটা আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা এখান থেকে কম দিন তো হলো না, বাংলাদেশটাকে মুক্ত করতে পারবে, কিন্তু তারা তো সেটা করতে পারেনি। তারা তো অনেক যারা র বলেন, যারা গুপ্তচর বলেন, তারা যে সেই ষড়যন্ত্রে পা দিয়েছে কিনা, কিন্তু সেই ষড়যন্ত্র থেকে এখনো বাংলাদেশ মুক্ত হতে পারে না। সেই ষড়যন্ত্রের ভিতরে এখনো বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়া দরকার। আমাদের অনেক প্রত্যাশা ছিল এই নির্বাচনের মধ্যে দিয়ে একমাত্র সম্ভব এই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা। বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান কালকে বলেছেন বেগম খালেদা জিয়া খুবই ডিপ কন্ডিশনে চলে গেছে, অর্থাৎ তিনি ভেন্টিলেশনে চলে গেছেন, এই কথাও ধরতে পারেন, এভাবে তিনি বলেছেন। এর পরপরই দেখলাম বিএনপি মিডিয়া সেল থেকে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া সম্পর্কে বিবৃতি বা উপস্থাপন করার কোনো অধিকার কারণে কেবল ডাক্তার জাহিদ হোসেন বক্তব্য দিতে পারবে। এখানে আমার প্রশ্নটা হলো, বিএনপি নেতাদের মধ্যে চেইন অফ কমান্ড কি ভেঙে যাচ্ছে কি? না, মোটেই না, চেইন অফ কমান্ড ভেঙে যায় না। এটা একটা ধরেন প্রাথমিকভাবে ওইভাবে সিদ্ধান্ত নেয় এক একজনে, কারণ প্রত্যেকেই আমরা কিন্তু আবেগপ্রবণ, প্রত্যেকেই আমরা চরমভাবে আতঙ্কিত, ব্যথিত, এবং আমরা সবাই আমাদের সবার তো দেশ মানে কি বলবো, বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সব দল মত মানুষের ঊর্ধ্বে একজন নেতা হয়ে গিয়েছেন। কিন্তু আমরা তো তারপর আমরা বলবো যে আমরা ওনার সন্তানের মতো, পলিটিক্যাল সন্তান আর কি। সেই কারণে আমাদের এক এক নেতা যখন যাচ্ছে আবেগপ্রবণ হয়ে এক এক ধরনের দিচ্ছে। তবে আমি যেটা দেখেছি, এবং এটাই যে একদম নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা ঠিক করেছেন। কারণ কি, এক একজন এক এক দৃষ্টিকোণ থেকেও তো দেখা, যেহেতু যেমন আমিও বেশ কয়েকবার গিয়েছি, আমার কিছু কাছে কিন্তু আমি যতদূর তথ্য আছে আমার কাছে, ভেন্টিলেশনে ম্যাডাম যান নাই, ম্যাডাম শুধু আইসিইউতে আছেন, কখনো কখনো সিএনসি আসে, কখনো এই ধরনের আর কি। যেটা আমাদের ডাক্তার জাহিদ ভাই যেটা বলেছেন, এবং হ্যাঁ জাহিদ ভাই তো আর দীর্ঘদিন যাবৎ ম্যাডামের মানে টেক কেয়ার করছেন, ম্যাডামের কাছে থাকছেন, সেই কারণেই বলা হয়েছে যে ব্রিফিং একমাত্র ডাক্তার জাহিদ করবেন, আর পল্টন অফিস থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ করবেন। তাহলে এই ধরনের এই যে মানে একটু ভিন্ন ভিন্ন মানে বক্তব্য যাতে না আসতে পারে। কারণ কি, এই বক্তব্য হয়তো সময় খুব কম। ডাক্তার জাহিদ হোসেন আজকে ভীষণ কেঁদেছেন ব্রিফিং দেওয়ার জন্য। দেশের মানুষ মনে করেছে অন্য কোনো সমস্যা, মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার অবস্থা বেশি খারাপ কিনা, অনেকে এটা ধারণা করছে। এটা দেখেন, আমরা তো সবাই সত্যি কথা, ম্যাডাম আইসিইউতে থাকবেন, ম্যাডাম হাসপাতালে থাকবেন, এটা তো আমরা চিন্তা করতে চাই না, এটা আমরা না। জাহিদ ভাই তো একদম কাছাকাছি থেকে পরিচর্যা করছেন, স্বাভাবিক কারণে জাহিদ ভাই, আমি তো কথা বলতে গেলে আমার কান্না পেয়ে যায়। তো এটা মূলত আমরা খুব আবেগপ্রবণ হয়ে আমরা। ধন্যবাদ দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল তারেক জিয়ার ফেরায় বাধা কি। সে আলোচনায় আছেন হেলেন জেরিন খান, সাবেক এমপি ও শিক্ষা বিষয়ক সহ সম্পাদক বিএনপি, আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিরতির পর একটু শাহরিয়ার কবিরের কাছে যেতে। শাহরিয়ার কবির,
আজকে একটি খবর যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচনটাকে 10 ফেব্রুয়ারি হতে পারে এরকম একটা কথা বলেছেন এবং 11 ডিসেম্বর তফসিল হওয়ার একটা কথা তিনি বলেছেন। তার মানে ধরে নেওয়া যায় নির্বাচন একেবারে সময় একেবারে ঘনিয়ে আসছে এবং এর মধ্যে যে এই পরিস্থিতি চলছে, আপনার কি মনে হয় যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে, নির্বাচনী পরিস্থিতি আছে, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা যদি এখানে একটা কোট করি, চট্টগ্রামের জামায়াতের একজন নেতা শাহজাহান চৌধুরী তিনি বলেছেন তাদের কথায় প্রশাসন উঠতে হবে, বসতে হবে, তাদের কথায় মামলা হবে, তাদের কথায় মামলা থেকে ছাড়া পেতে হবে। এই বক্তব্যগুলো নির্বাচনে প্রভাবিত করবার সুযোগ আছে কিনা? মানুষ বলছে এই ধরনের বক্তব্য, আবার অনেকের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে এখন জামায়াতি প্রশাসন এখন সব জায়গায় বিরাজমান। দেখেন, কোট আনকোট করে অনেক কিছুকে ফ্রেম করা যায়। উনি কিন্তু প্রথমেই বলছেন কথাটা, দেখেন আপনার আগের উত্তরটা আমার একটু দেওয়া উচিত, তারপর সাধারণ ভাইয়ের কথা আসতেছে। সেটা হচ্ছে আপনি আগে বলছিলেন না ইন্ডিয়া কেন জামাতের সাথে একটা আইডিওলজিক্যালি কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা আছে এবং ইন্ডিয়া কখনো সবসময় জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে রাইটিস্ট বলে এবং সেজন্য দেখবেন যে ইন্ডিয়ার সমস্ত পেপার পত্রিকা টিভিতে খুঁজলে দেখবেন যে বাংলাদেশটা এখন রাইটিস্টের কি হচ্ছে উদ্ভব হচ্ছে। এই যে তাদের যে কনসেপশন। সেকেন্ডলি একটা কি 1971-এ বাংলাদেশ জামাত ইসলাম বারবার একটা কথা বলেছিল, আমাদের মুক্তিযুদ্ধটা হতে হবে আমাদের মধ্যে দিয়ে এবং এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমাদের পেতে হবে। এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমরা কিন্তু পাইনি, এটা ভারত কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে, সেই জন্যই কিন্তু 36শে জুলাই আসছে। দ্বিতীয় যে কথাটা বললেন যে দেখেন যারা এন্টি ইন্ডিয়ান, সালাউদ্দিন কাদের চৌধুরী অ্যান্টি ইন্ডিয়ান বলে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাই দিল, তাই কখনোই ইন্ডিয়ার মধ্যে পায়নি। মানবতা বিরোধী অপরাধ মামলা বলে দিচ্ছে আপনাকে, মানবতা বিরোধী অপরাধ ফজলুল কাদের চৌধুরী সাহেব, ওনার বাবা সেই সময় সবকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পর্যন্ত দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আর মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো সাজানো কি সাজানো না সেটা অ্যাপিলেট ডিভিশন অলরেডি রায় দিয়ে দিছে এবং স্কাইপি কেলেঙ্কারির পরে যদি বলা হয় যে এইগুলো মানবতা বিরোধী মানে অপরাধ, তাহলে আর কিছু বলার নাই। এবং সেখানে জামাতের যতগুলো নেতাকে আপনারা ফাঁসি দেওয়া হলো। এবং আরেকটা জিনিস দেখেন, ফাঁসির বাইরে কিভাবে মারলেন ইলিয়াস আলীকে। ইলিয়াস আলীর কি ছিল? ইলিয়াস আলীর একটাই কথা ছিল, সিলেটের ওই বর্ডার দিয়ে তিনি কোনোভাবে অস্ত্র এগুলো আনতে দিচ্ছিল না, সো সে ওইখানে প্রতিবন্ধকতা ছিল, অতএব তাকে তুলে দাও, কারণ তাকে তো আর মানবতা বিরোধী অপরাধে আপনি ফেলতে পারতেছেন না। সো ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকেই এক্সটিংগুইশ করে দাও। সেজন্য প্রথম ধাপে ছিল জামাত ইসলাম এবং এইটার কেন এটা কি জামাত কি আসলে যুদ্ধের বিরোধিতা ছিল? বিরোধী ছিল। এবার আপনাকে বলি, জামাত ইসলাম বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা বিরোধিতা রাজনৈতিকভাবে যে বিরোধিতা করছিল এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু এটা ছিল রাজনৈতিক ভুল। কিন্তু আজকে 53 বছর পরে এসে দেখা যাচ্ছে যে না, শেখ সাহেব এবং হাসিনার যুদ্ধেরই উদ্দেশ্য ছিল এ দেশটাকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। কিন্তু তারপর আমি বলবো যে জামাতে ইসলাম যখন পাকিস্তান আর্মি এদেশের সাধারণ মানুষের উপরে ব্রুটাল আক্রমণ শুরু করলো, তখন জামাত ইসলামের ওই স্ট্যান্ডিং নেওয়াটা উচিত হয়নি। এটা তাদের রাজনৈতিক ভুল আর অপরাধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি কিন্তু বিচার করছেন 73 সালে, সেখানে দেখেন যে কতজন আওয়ামী লীগ, শেখ সাহেবের নিজের চাচা রাজাকার হিসাবে তাকেও বিচারের আওতায় নিয়ে আসা হলো। আপনি রাশেদ খান মেননের বাবাকে নিয়ে আসা হলো, কাকে নিয়ে আসা হয়নি। এবং তাকে যদি আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি, যে পরিসংখ্যানটা দেখেন যে ইউ উইল বি অ্যামেজড যে জামাত ইসলাম, আচ্ছা তখন বৃহৎ দল জামাত ইসলাম না, তখন বৃহৎ দলকে মুসলিম লীগ। এবং একটা দেখেন, আমি বলে দিই, যখন মন্ত্রিসভা গঠন করা হলো, এই মন্ত্রিসভাটা ছিল তো মালেক সাহেবের মন্ত্রিসভা। মালেক সাহেবের মন্ত্রিসভায় ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাসেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম, এটা কিন্তু 71 সালে যে সরকার গঠন করলো টিক্কা খানের সময়। মুজিবুর রহমান মুসলিম লীগ, ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ, শামসুল হক আওয়ামী লীগ, ওংসাংপ্রু চৌধুরী আওয়ামী লীগ, SM সোলাইমান কৃষক শ্রমিক পার্টি, মৌলানা মোহাম্মদ ইসাক নিজামে ইসলাম, জসিমউদ্দিন সরকার পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, AKM মোশাররফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, AKM ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, আব্বাস আলী খান জামাত ইসলাম। এরা হচ্ছে সব মিনিস্টার। 71 সালে যে ক্যাবিনেট ছিল, সে ক্যাবিনেটের 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের
3 জন আওয়ামী লীগের, 3 জন পাকিস্তান ডেমোক্রেটিক লীগের, 1 জন জামাত ইসলামের, তাহলে এবং ওই যে পরিসংখ্যানটা আপনাকে দিতে চাইলাম 2019 সালে যখন শেখ হাসিনা এই ইয়াটা তৈরি করলেন, কি তৈরি করলেন, যে রাজাকারের তালিকাটা তৈরি করলেন, সেই তালিকাটায় দেখেন যে কে কতজন ছিল। আমি আপনাকে এখন আচ্ছা এই দেখেন এই তালিকাটা 15 ডিসেম্বর 2019 সালে আওয়ামী লীগ কর্তৃক তৈরি। আওয়ামী লীগের মধ্যে রাজাকার ছিল 8060 জন। বিএনপির আওয়ামী লীগের না বলা হচ্ছিল নাকি? এটাই দেখেন, এটা তো পেপারের। আচ্ছা। এবং বিএনপির মধ্যে 1024 জন, অন্যান্য 879 জন, জামাত 37 জন। আমি এখন ওই জায়গাতে না, আপনাকে ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিতে হবে। সেটা হচ্ছে আপনি কেন এই 53 বছরে একটা ইস্যুকে জিয়ে রাখছেন কেন? দেশকে যদি ভাগ করেন, এটা তো ব্রিটিশ নীতি, ভাগ করে এবং শাসন করে। ভাগ করলে আপনার যদি শাসন করাটা কি হয়, উপকার হয়। আপনি এই কেন আপনি সেই সময় কোলাবরেটর অ্যাক্ট দিয়ে যদি জামাত ইসলাম অপরাধ করে থাকতো তার আপনি বিচার করতেন। আপনি এই 17 বছর তো সময় পাইলেন, আপনি তো অনেকের বিচার করলেন না। তো জামাত ইসলাম যদি ওই সময় যদি সত্যি মানবতা বিরোধী অন্যায় করে থাকতো তাহলে তার আপনি বিচার করতেন। আপনি তো বিচার করেননি। আর যতক্ষণ কাউকে বিচার না করবেন তাই কি অপরাধী বলা যাবে? প্রিজাম্পশনটা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে আপনি গিল্ট তো প্রমাণ করতে হবে। এবং আমি আপনাকে এই ডকুমেন্ট সব থেকে দেখালে, এখন সব মিথ্যাচার করা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে। এদেশের সবাই মিলে আমরা, এবং এটা কোথায় পাওয়া গেছে জানেন? এম আর আক্তার মুকুলের বই থেকে। এম আর আক্তার মুকুলের যে চরমপত্র বই, সেই বই 330 নম্বর পাতায় দেওয়া আছে। আর শাহজাহান ভাইয়ের কথাটা কেন বললাম, শাহজাহান ভাই বলছে কি, বর্ডার দিয়ে কি আসতেছে, অস্ত্র আসতেছে, এবং বর্ডার দিয়ে টাকা আসতেছে। এই যে আপার সাথে আমাদের কেন আছে, তারেক জিয়ার জীবন হুমকি কার জন্য? ইন্ডিয়ার জন্য। আমাদের নির্বাচন যদি আপনি বলেন অনিশ্চিত, কার জন্য? ইন্ডিয়ার জন্য। এবং এগুলো সবই করতে চাবে কে? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। দেখেন এই মানে এগুলো কথা বললে বাস পুরানা, আগুন সন্ত্রাস, এগুলো তো আওয়ামী লীগের দ্বারাই তৈরি। আজকে যখন আপনি এই জিনিসগুলো দেখতেছেন তখন সাধারণ সাহেব কি বলতেছে যে আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছি আর্মস অ্যামুনিশন আসতেছে। তার মানে আপনি যে প্রথমে যেটা বললেন জামাতে ইসলামের লোকজন প্রশাসনে বসে আছে, তাহলে তো সাধারণ ভাইয়ের মতো লোক এ কথা বলে না। তবে তারও একটা জিনিস বলি, সে যেহেতু রাজনৈতিক নেতা, ওই বক্তব্যটা তিনি দিয়েছেন যে জামায়াত প্রশাসনের আমাদের কথা উঠতে হবে। কি জন্য বললো আপনি ওই প্রথমটুকু তো দিতে হবে। যখন সে বললো ইন্ডিয়া থেকে টাকা এবং অস্ত্র আসতেছে, আমাদের শুনতে চাচ্ছে না, তো আমাদের কথা শুনতে হবে। এই আমাদের এটা কিন্তু রূপক সেন্সে বলতে মানে কি, এই সরকারটা, হ্যাঁ এই সরকারটা তো আমাদের সবার না, এই অভ্যুত্থানের সরকার না। তাহলে আমাদের কথা যদি শোনে, তাকে শোকজ করলেন তাহলে না, এটা একটা জিনিস। ওনার পরের অংশটুকু দেখেন, ওই যে বলছে পুলিশ আগে পিছিয়ে যেতে হবে। তার মতো রাজনীতিবিদ সরল আপা যেমন আমরা এরকম জায়গায় সব কথা কি সবসময় বলতে পারবো? যেটা অফলাইন আমরা বলতে পারি সেটা কি রাজনৈতিক নেতা হলে বলা যাবে? তো ভাইয়ের যে পরের অংশটুকুন, যেটা পুলিশ আগে থাকতে হবে পিছনে থাকতে, এটা যতই রূপক করতে বলছে যে ইলেকশন যদি তুমি করতে চাও তাহলে পুলিশকে এরকম স্ট্যান্ডিং এ আসতে হবে, নাহলে তুমি ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে না। জামাত সেজন্য শোকজ দিছে, সে তার রিপ্লাই দিবেন। এই শোকজ দেওয়ার এই যে বিধানটা কি জন্য, যে তোমার এই বক্তব্য কি জন্য তুমি দিলা, কিসের পরিপ্রেক্ষিতে, সে শোকজ দেন যাতে পরিষ্কার হয়ে যায়, যাতে পরিষ্কার হয়ে যাবে। আমি আসবো আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে। হেলেন জেরিন খান, কালকে রেজা কিবরিয়া অর্থাৎ শাহ এম এস কিবরিয়ার অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। অর্থাৎ এখন বিএনপি মুখী সবাই, এখন মানুষ যারা আছেন সবাই বিএনপি মুখী হচ্ছে। আমার প্রশ্নটা হলো, বিএনপি ক্ষমতায় চলে আসতেছে সামনে, সেই লোভে কি যোগদান করছেন কেউ, নাকি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দিচ্ছেন? মির্জা ফখরুল যেভাবে বললেন বিএনপিতে যোগদানে হিড়িক পড়েছে, অতীতে বিগত 17 বছরে কি এরকম হিড়িক পড়েছিল? আমাদের সংগ্রামী মহাসচিব দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এবং একজন রাজনীতিবিদ হিসাবে তার প্রতি সারা বাংলাদেশের মানুষের অন্যরকম শ্রদ্ধা আছে। তিনি নিশ্চয়ই কোনো মানে গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকেই এই বক্তব্য দিয়েছেন। তবে আমার ব্যক্তিগত হলো, ধরেন আমরা পরীক্ষিত মাঠের কর্মী হিসেবে যেটা বলতে চাই, যে এই বাংলাদেশের একটা ট্র্যাডিশন যেটা হয়, যে যখন দেখে যে সুসময়ে তখন দেখবেন যে লোকের অভাব হয় না, কিন্তু যখনই বিপদে, যখন পিছনে পড়ে, মানে যারা রাজপথে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মুখোমুখি হয়
তারা লজ্জায় শরমে অনেক সময় পেছনে পড়ে যায়, তখন তাদের লজ্জা শরমে নাকি বঞ্চিত হয়ে না, কোনটা? তখন ওই এত সুবিধাবাদীদের মানে আমি এই করেছি সেই করেছি এমন সব গল্প গুজব এসে সামনে বলে, তখন প্রকৃত যারা ত্যাগী তারা তখন আসলে লজ্জায় পিছনে মুখ ঢাকে যে কি কি কষ্ট হয় কি না? ছিল আর কি কষ্ট হয় ছিল। না আপনাদের? হ্যাঁ, অনেক ক্ষেত্রে কষ্ট তো হয়, কারণ কি এবং এই আপনি নিজেই বলেছেন তারেক রহমান যখন চলে যাচ্ছে তখন 5-10 জনের মধ্যে আপনি ছিলেন। হ্যাঁ, ইডেন কলেজে তখন আপনার তখন নেতৃত্বে তখন তো ছাত্রদল তখন স্ট্রং ছিল, ত্যাগ তিতিক্ষা করেছেন, বিগত 17 বছর করেছেন, দেখেন আমি এখন দল থেকে ধরেন বঞ্চিত হয়েছে। আমার 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 রাজনৈতিক মানে স্টার্টিংই হয়েছে 86-এ। 86-এ তখন কিন্তু স্বৈরাচার এরশাদের আমল। তো রাজনীতি সবচেয়ে মানে দুঃসময় যেটা সেই সময় থেকে শুরু। এরপরে ধরেন 96 থেকে 2001 পর্যন্ত দেখেছি। তারপরে আবার দেখলাম হলো এই যে 2001 মানে 2008 থেকে এই যে দীর্ঘ 2008 না 2006 থেকে এই 17 বছর মানে সুদিন যেমন দেখেছি, দুটা বিএনপির দুইটা পাওয়ার দেখেছি, মানে বিশেষ করে 91 থেকে 96 এবং 2001 পর্যন্ত। হ্যাঁ, 6 এবং মানে দুইটাতে আপনি সুবিধাভোগী ছিলেন নাকি? তিনটা বিরোধী দুইটা আপনি সুবিধাভোগী ছিলেন কিনা আপনি? আমি কোনোদিনই মানে ও কি বলবো সুবিধা রাজনীতি থেকে মানে এমপি হওয়াটা তো আমি আপনার বলি সুবিধা না? রাজনীতি থেকে সুবিধা নেওয়া, কখনো রাজনীতি থেকে কিছু পাবো এইটা চিন্তা করে আমি কিন্তু রাজনীতিতে আসি নাই। তাহলে তো এখন বঞ্চিত হয়েছেন, কোনো কষ্ট নাই। এইটাই হলো আমি এই বঞ্চিত চিন্তা হয়েছেন, থেকে কষ্ট নাই। কাজেই বঞ্চিত হতে কোনো কষ্ট নাই, কিন্তু দল যদি কখনো বিপদে পড়ে তাহলে তো অবশ্যই সামগ্রিকভাবে সেই কষ্টটা আমিও পাই, কারণ দল ভালো থাকলে আমি ভালো থাকি, দল খারাপ থাকলে মানে যখন ধরেন দলের বিপদ আসে, দলের উপর অত্যাচার হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, যেটা বিগত দিনে 17 বছর দেখেছি। বিশেষ করে 86 থেকে 91 পর্যন্ত দেখেছি, 96 থেকে 2001 পর্যন্ত দেখেছি যে কি অত্যাচার নির্যাতন দলের পরীক্ষিত নেতাকর্মীদের ভোগ করতে হয়। সেই কারণেই অবশ্যই বিএনপি যেহেতু বৃহৎ দল, এই দলে এখন সুসময় ধরেন যদি এটা একটা পাবলিক পারসেপশন আছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে, এবং আমরা বিশ্বাস করি, তাহলে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করবে। কাজেই সুদিনের বন্ধু অনেকেই হতে চায়, তবে আমার অনুরোধ থাকবে চিন্তা করে তারপরে যেন নেওয়া হয়, কারণ বিপদে আবার এই সুদিনের পাখিরা অনেকেই যার যার জায়গায় চলে যাবে, এই পরীক্ষিত নেতা কর্মীরাই আবার সেই কারণে আমার মনে হয় যে দুর্দিনের কথা কখনোই ভুলে যেতে। আপনার দল তো যেটা 5% যেটা দেওয়ার কথা সেটাও তো মানে নাই, যেখানে 15 জন পাওয়ার কথা 300 জনের মধ্যে নারী, সেখানে মাত্র 9 জন, সেখানেও তো আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ডেফিনেটলি আমি প্রত্যাশা করি আগামীতে আরো বেশ কিছু সিট মানে ডিক্লারেশন হয় নাই, সেইগুলোর মধ্যে মানে রাজপথে পরীক্ষিত যারা ধরেন আমরা যারা একদম তৃণমূল পর্যায় থেকে উঠে আসছি, তাদের মধ্য থেকে কেউ এখন পর্যন্ত নমিনেশন পায় নাই। তারপরে ধরেন আমরা মহিলা দলের এটাও আমরা প্রত্যাশা করি যে তাদেরকেও দেওয়া হয় নাই। তা কাজেই আগামী দিনে যে নমিনেশনগুলো দেওয়া হবে সেখানে অবশ্যই আমাদের মতো যারা তৃণমূল থেকে, ছাত্র দল থেকে উঠে আসা যারা, তাদেরকে মূল্যায়ন করা হবে, নমিনেশন দেওয়া হবে, সেটা আমরা আশা আছি। জনাব ব্যারিস্টার শাহরিয়ার, গতকাল সম্ভবত জামায়াত ইসলামের আমির তিনি একটি কথা বলেছেন, নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে, চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা 5 আগস্ট ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার দুপুরে খুলনা নগরের শিববাড়ি মোড়ে 8 দলের সমাবেশে তিনি এই কথা বলেছেন। আমার প্রশ্ন হলো, 5 আগস্ট একটা চলে গেল, আবার 5 আগস্টকে কেন আমরা ডেকে আনতে চাই, বা জামায়াত আমির কেন এই কথা বললেন? আচ্ছা, আপনি একটা জিনিস কি দেখছেন বা খেয়াল করেন, 2টা রাষ্ট্রপতি মারা গেলেন বাংলাদেশ ইতিহাসে, প্রথমে 2টা রাষ্ট্রপতি মারা গেলেন। একজন মারা গেলেন 15 আগস্ট 1975, আরেকজন মারা গেলেন 30 মে 1981। একজন আর শোনা যায় রাস্তায়, যিনি মারা গেলেন 75 সালে, তার জন্য রাস্তায় মিষ্টি বিলি হয়েছে যে মানুষ মুক্তি পাইছে। আর আরেকজন আর মৃত্যুর পর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে জানা যায় লোক ধরার কোনো জায়গা ছিল না। আজকে একটা প্রেক্ষাপটে দেখেন, গতকালকে
ডক্টর মোহাম্মদ তাহের বলছেন যে খালেদা জিয়া সব দলের ঊর্ধ্বে এবং তিনি সকলের নেত্রী, তিনি সকলের একটা অভিভাবক। শেখ হাসিনাকে আমার মনে হয় শেখ হাসিনা মৃত্যুদণ্ড যতখানি না কষ্ট দিছে, তার এই রাজনৈতিক পরাজয়, যে আপা বললেন না যে বিএনপির নেতারা বাধ্য হচ্ছেন, এই মিডিয়া কর্মীরা তো সবাই হাসপাতালের সামনে দাঁড়া আছে, যখন অনেকেই বলতেছে আবেগে মানতেছি না, সারা রাত ধরে মানুষ বসে আছে, মানুষ কাঁদতেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, একটা লোক বের হয়েছে, একটা লোক কোথাও আপনি দেখছেন কেউ এসে জেলখানায় বলছে যে আমার নেত্রীকে ফাঁসি দিছে অন্যায় করে, আমাকে জেলে নাও? তারা তো বলছে তারা এরাই মানে না, পাত্তাই দেয় না। ভালো কথা, যদি এই কথা বলে থাকে আপনাকে বলি শোনেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের সময় ছেলে পেলে আবেগে বলছে এই রায় কি, এই রায় মানি না। 220 জন লোক পুলিশের গুলিতে নিহত হয়েছে। তা আপনি যদি না মানেন, আপনি তো সেটা প্রোটেস্ট করবেন আপনাকে। আর আরেকটা জিনিস বল, আইনের প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকতে হবে, যে আইনে হোক আপনি আপিল করেন। আমি কথাটা বলছি ওই জায়গায় না, শেখ হাসিনার যে রাজনৈতিক পরাজয় খালেদা জিয়ার কাছে, আজকে খালেদা জিয়া অসুস্থ হয়ে সারা দেশের মানুষ মসজিদ, মাদ্রাসা, মন্দির, কোথায় আপনার দোয়া হচ্ছে না। তো ওনার যে ফাঁসি হলো ধরে নিলাম, ওনার জন্য তো একটা মসজিদ মাদ্রাসাও গোপনে কি হতে পারতো, একটা দোয়া হতে পারতো, পারতো না? জামাত ইসলামের সমস্ত অফিস বন্ধ করে দিলেন না। সো আমি কি বলতে চাচ্ছি আপনার ওই কথাতে, যে হাসিনার একটা রাজনৈতিক পরাজয় হয়েছে। এবং যে আপা যে কথা বলতেছে আমি জানি না, বিএনপি আর খালেদা জিয়া আমার কাছে কিন্তু দুটো আলাদা বলতো। খালেদা জিয়া একটা ইনস্টিটিউশন হয়েছে, যেমন এখনো মনে আছে, আপার হয়তো মনে থাকে, খালেদা জিয়া আমাদের 14 সালে একটা অনুষ্ঠানে বলতেছিল, ছেলে পেলে স্লোগান দিচ্ছে খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুমি জেলে যাওয়ার আগে। উনি বলছে এই স্লোগান বন্ধ করো, কে কে রাজপথে গেছো আর না গেছো সব আমি জানি, এই স্লোগান আর দিও না। এই যে একটা সৎসাহস মিডিয়ার সামনে, তিনি কেন আপোষহীন? তিনি একটা পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? নিজের কাঁধের উপর সন্তানের লাশ, এবং সেটা নিয়েও সেই দেশকে ধারণ করছে না বেগম খালেদা জিয়া। সেজন্য আমার কাছে মনে হয়েছে বেগম খালেদা জিয়া আর বিএনপিকে এক করা যাবে না, বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া। সেই কারণে আপনাকে বললাম যে আজকে যদি আল্লাহ না করুক তারেক জিয়াকে আসতে না দেন কোনো কারণে, এবং বেগম খালেদা জিয়া হায়াত মৌতের মালিক তো আল্লাহ, সেই সময় কিন্তু একটা অন্য কেউ, এই অন্য কেউটা আমরা বারবার বলতেছি ইন্ডিয়া কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশে একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি করার। এই ইনস্টেবিলিটিটা কিভাবে সম্ভব? এই ইনস্টেবিলিটি একভাবে সম্ভব যদি আমরা নির্বাচনটা, কারণ আমাদের বিচার শুরু হয়েছে, সংস্কার অলরেডি জুলাই সাইন হয়ে গেছে, তো ইলেকশন ছাড়া তার কিছু বাকি নাই। ইলেকশনের তফসিল দেওয়ার কথা ছিল ফার্স্ট উইকে, আপনি ফার্স্ট উইকে দিলেন না, এখন বলতেছেন সেকেন্ড উইকে দিবেন। তা আপনি এইটা কেন করতেছেন? তাহলে ইলেকশন শিডিউলের আপনি একটা গেল। সেকেন্ডলি আপনি ইলেকশনের ডেটটা আছে আর কয়দিন, 2 মাস, তাহলে আপনি ঘোষণা করতে হবে না? কয়টা দলের তো একটা প্রিপারেশন আছে, আপনি সেটাও ঘোষণা করতেছেন না। তাহলে এই সরকারের মধ্যে কিন্তু জামাতের ভিত্তি কিন্তু ভোটের কথা বলছে, আওয়ামী লীগ তো আর ভোটে আসছে না। না, আপনাকে এটা জিনিস মনে বলছে, নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় আসার, নির্বাচনে ভোট না দিলে মানে ভোট না হওয়ার কথাটা তো মানুষ ভোট দিতে পারবে কখন? আপনি ভোটের পরিবেশ সৃষ্টি করেন, পরিবেশ না হলে ভোট হবে কিভাবে? তাহলে ভোট তো দেওয়ার ব্যবস্থা করতে হবে, আপনাকে তো সেন্টারে যেতে হবে। আপনি যদি সেই অবস্থায় না করেন, আপনি যদি সারা দেশের জ্বালাও পোড়াও করে দেন, ভোট হবে কিভাবে ভাই? আপনি যদি সারা, এই যে কালকে যে মানে যে রিপোর্ট আসলো, একটা সার্বভৌম দেশের আর্মি অফিসারদেরকে অন্য দেশের বাহিনী এসে কিল করে দিচ্ছে, তাহলে বোঝেন কত নগ্ন হস্তক্ষেপ আমার স্বাধীনতার উপর। তাহলে আমার যে ইলেকশন সামনে হবে, এই পরিবেশ যাতে তৈরি না হয়, সেজন্য তো আওয়ামী লীগের টাকা, ওই যে সাধারণ ভাই এমনি বলেনি, টাকা আর অস্ত্র তো বর্ডার দিয়ে আসতেছে। তাহলে এটা যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে তো ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়ে যাবে। ফ্রি ফায়ার ইলেকশন হবে কিভাবে? যদি ভোটের আগে প্রতিটা কেন্দ্রে আগুন আর লুটপাট হয়, যেটা 72 সালে হয়েছিল, 73 সালে হয়েছিল, সেই জিনিস যদি আওয়ামী লীগ করে, তাহলে তখন আমরা যাবো কিভাবে? আওয়ামী লীগের সেই শক্তি এখন আছে তাদের হাতে টাকা আছে, সবসময় মারাতে যে আপা এটা করছে, কিন্তু এখনো সক্রিয়। আমরা যে আমূল প্রশাসনকে পরিবর্তন করার কথা বলছিলাম, সেই পরিবর্তন না পুলিশে হয়েছে, না আপনি সেক্রেটারিয়েটে হয়েছে, কোন জায়গাতে বলেন সেই আমূল পরিবর্তনটা আমরা এখনো তো করতে পারিনি। তাহলে আমরা খালি আশায় থাকতে পারি, কিন্তু আমরা এখনো বলতেছি 5 তারিখ থেকে 8 তারিখ 3 দিন এদেশের মানুষ যেভাবে পাহারা দিয়েছে, যেভাবে দেশকে রক্ষা করেছে, ইনশাল্লাহ ওই জন্য বলছে 5 তারিখের কথা, সেই রকম ভাবে আমরা ইনশাল্লাহ পাহারা দিব। সেই ঐক্য কি দেখছেন? সেই ঐক্য আছে, এবং এটা পলিটিক্যালি যে মতভেদটা থাকে এটা সারা পৃথিবীর সাথে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমরা সবাই এক। খালেদা জিয়ার মতো দেখেন, খালেদা অসুস্থ হয়েছে, আমরা সবাই এক।
সো জাতির প্রশ্নে, জাতির সার্বভৌম প্রশ্নে আমরা সবাই কিন্তু এক। ধন্যবাদ আপনাকে। কথা পরিষ্কার। লাস্ট আমি একটা সেন্টেন্স বলি। ভাই বলছে তারেক জিয়াকে যদি আসতে না দেওয়া হয়, দেখেন এই বাংলাদেশের জনতার স্রোতের কাছে কিছু থাকে না। এই মুহূর্তে গোটা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে। কেউ যদি এই চিন্তা মানে দুঃস্বপ্নও চিন্তা করে তাহলে এই ধরনের কেউ চিন্তা করলে হাসিনার কি পরিণতি হয়েছে তার চেয়ে তো বেশি করুণ পরিণতি হবে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিল আমাদের যারা ছিলেন আজকে, হেলেন জেরিন খান, সাবেক এমপি ও শিক্ষা বিষয়ক সহ সম্পাদক বিএনপি, ছিলেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও এতক্ষণ আলোচনা শুনেছিলেন তাদের দুজনের, নিশ্চয়ই আপনারাও কথা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তারা কি বলতে চান। আমরা চাই তারেক রহমান শীঘ্রই দেশে ফিরুক, দেশের হাল বা দেশের দলের হাল ধরুক এবং দেশটাকে সুন্দর একটি পর্যায়ে নিয়ে যাবে এমন আশা। একজন সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে এমন কেউ আসবেন যারা ক্ষমতা নেবেন, যারা দেশটাকে সুখী সমৃদ্ধি বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, সেই প্রত্যাশায় আজকের মতো আমিও শেষ করতে চাই। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।